আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারপ্রাপ্ত থেকে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় কুমিল্লা ৯ আসনে শক্ত অবস্থানে থাকার দাবি ধানের শীষের প্রার্থীর। ছাড় দিতে রাজি নয় জামায়াত এবং ইসলামিক ফ্রন্ট। নওগাঁ ১, ২ ও ৩ আসনে সরগরম ভোটের মাঠ। বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে জমবে লড়াই। আলোচনায় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। এবং ইরানে চলমান বিক্ষোভে তেহরানে এক রাতে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত। আন্দোলনের মুখে পিছু না হটার ঘোষণা খামেনির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারপ্রাপ্ত থেকে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বেগম জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়েছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্বাচন কমিশনের পরামর্শে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। ৮ বছর পর ভারমুক্ত হলেন তারেক রহমান। বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। ২০০২ সালে সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপির পরিচালনা কমিটিতে যুক্ত হন তারেক রহমান। ২০০৯ সালে তাঁকে করা হয় সিনিয়র ভাইস চেয়ারম্যান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় বেগম জিয়াকে কারাগারে পাঠালে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরপর লন্ডন থেকে মূলত তিনি দল পরিচালনা করে আসছেন। যখন দেশে গত ৩০ ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এতে জটিলতার আশঙ্কা দেখা দেয় নির্বাচনী প্রচারণায়। আচরণবিধিতে বলা আছে, লিফলেট ও ফেস্টুনে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন প্রার্থীরা, যা প্রতীক বরাদ্দের আগেই জানাতে হবে নির্বাচন কমিশনকে। তাই ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই বিষয়টির সমাধানের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যান করা হয়। জাতীয় স্থায়ী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তিনি জানান, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের ৪ দিনের উত্তরাঞ্চল সফর নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির সহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে উদ্বেগ জানায় বিএনপি। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন দলের মহাসচিব। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্টতা হবে। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ভালোভাবেই চলছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগান লর্ডস। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক করতে আসেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইল।
এ সময় দূতাবাসগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সহ বাংলাদেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। 25 ডিসেম্বর দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফেরার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করছেন। বৈঠকগুলোতে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায়, স্ট্রেংথেন করা যায়, potentially BNP government, an elected BNP government, how it intends to strengthen relations, bilateral relations with the countries and with the governments that the High Commissioners and Ambassadors represented this evening. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে গত 5 জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে শুক্রবার শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে 176টি আবেদন জমা হয়। ইসি কমিশন জানিয়েছে, আজ সকাল 10টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। কুমিল্লা 9 আসনটি বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় অনেকটা দাপটে আছেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তবে সাংগঠনিকভাবেও জনগণের আস্থা অর্জন করে শক্ত অবস্থানে থাকার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 9 আসনে মোট ভোটার 4,78,531 জন। এবারের নির্বাচনে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে আসন ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। জামাত থেকে সরওয়ার ভাই উনি আছেন। আমাদের দুইজনের মধ্যে বোঝাপড়া খুবই সুন্দর। যেই আসবে, কেন্দ্র যাকেই দিবে, আমরা তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেখানে যে প্রার্থী নির্বাচন করলে পাশ করবে তাকেই দেওয়া হবে। আমরা মনে করতেছি যে আমাদের অবস্থান এখানে শক্ত অবস্থান আছে। পুরনো এই আসনটি নিজেদের দখলে নিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিকও। এই আসনে বিএনপির কোনো চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রার্থী শুধু কেবল দাঁড়ায় থাকলে, আর আমাদের কর্মী আসলে বলতে কি আমাদের কর্মী বেশি, এই আসনে সমর্থক বেশি, এই জন্য আমাদের প্রার্থীর জন্য নির্ভয়। এটা কেউ 71 বিরোধী, কেউ সামাজিক অবক্ষয়ের মধ্যে জড়িত, সব কিছু মিলিয়ে কিন্তু আমি আল্লাহর মতো আমার অবস্থানটা ভালো মনে করি। সেই জন্য আমার প্রিভিয়াস হিস্ট্রি দেখে নিন, তারপরে আপনার মূল্যবান ভোটটি দিবেন। কারণ একটি ভোটের মাধ্যমে, আপনার একটি ভোটের মাধ্যমে কিন্তু আগামীতে সংসদে কথা বলা হবে। চাঁদপুর এবং নোয়াখালীর মধ্যবর্তী স্থান হওয়ায় এই এলাকার গুরুত্ব অনেক। অসংখ্য হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে লাকসামে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সময়ের সাথে সাথে নওগাঁ 1, 2 ও 3 আসনে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। ধারণা করা হচ্ছে নির্বাচনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে। তবে 1 আসনে আলোচনায় বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী। এই 3 আসনে মনোনয়ন যাচাই বাছাই টিকেছেন 17 জন। ভোটাররাও করছেন নানা হিসাব নিকাশ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে নওগাঁ 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী। তার বিরুদ্ধে লড়তে হবে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে। এছাড়াও জামাতের প্রার্থী মাহবুবুল আলম সহ ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছেন ভোটের মাঠে। স্বতন্ত্র হলো, আমি আগে যেমন সরকারি দল থেকে ছিলাম, সেটা হয়তো সুবিধা হয় মার্কার, আমার সুবিধা নাই। আমি আশাবাদী স্বতন্ত্র হিসাবে আমি জিতব। জনগণ শহীদ জিয়া, দেশমাতা খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাড়া কাউকে চেনে না।
তারা ধানের শীষকে চিনে, ধানের শীষের পক্ষেই থাকবে। নওগাঁ 2 ও 3 আসনে মূল লড়াই হবে বিএনপি জামায়াতের প্রার্থীদের মধ্যে। এই আসনে বিএনপি জামায়াত ছাড়াও ভোটের মাঠে আছে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলোর প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষ আমরা দুর্বল ভাবি না, তারাও এগিয়ে যাচ্ছে, তারাও আশাবাদী এবং আমরা শতভাগ আশাবাদী। আমরা এই 2 আসনে নওগাঁ 2, পদ্মতলা, ধামরাট এই এলাকায় আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে সকল দল সবাই মিলেমিশে কাজ করব। জনগণ যাকে সমর্থন করে জনগণ সেই নির্বাচিত হয়ে চলে আসবে। দ্বন্দ্বিতাপূর্ণ মাঠেই আসলে খেলতে ভালো খেলা হয়। তবে আমি আবার সেই কাদের সাহেবের খেলার কথা বলছি না। আমরা সুস্থ নির্বাচন করতে চাই, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আমাদের মধ্যে শত্রুতা হবে না। ব্যালেন্সটা সবার জন্য সমান হবে। আমাদের পক্ষে পজিটিভ দিক হচ্ছে সারা দেশে দাঁড়িপাল্লার একটা জোয়ার দেখা যাচ্ছে। এদেশে জনগণের যে অকুণ্ঠ সমর্থন, এই সমর্থনটা আমাদের সাথে রয়েছে। এই 3 আসনে মোট ভোটার 12,40,398 জন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ইরানে চলমান বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে 200 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। তেহরানের একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা তেহরানে উড়িয়েছে বিক্ষোভকারীরা। তবে আন্দোলনের মুখে ইরান সরকার কোনোভাবেই পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। রাজধানী তেহরান সহ বেশিরভাগ শহরে টানা 2 রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। তেহরানের একটি মসজিদে আগুন দেয়া হয়। এছাড়া 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা তেহরানে উড়িয়েছে বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যম বিবিসি ফার্সি সংস্করণে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খোমেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্র অর্থাৎ শাহ শাসনের পক্ষে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে ইরানের চলমান বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চলমান বিক্ষোভের মুখে কোনোভাবেই পিছু হটবে না তার সরকার বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রঞ্জিত বলেও জানান তিনি। গত ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত 31টি শহরে ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিহত করতে ইন্টারনেট বন্ধ করে দেয় বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। স্থবির হয়ে পড়েছে দেশটির টেলিযোগাযোগ খাত। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শেরপুর থেকে ভোটের হালচাল জানাচ্ছেন খায়রুল ইসলাম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর 1 আসনের একেবারে শহরের মধ্যে। এটি আসলে শেরপুরের প্রাণকেন্দ্র বলা হয় মূলত। এখানে কিন্তু এখন পর্যন্ত কর্মব্যস্ততা শুরু হয়নি। বেলা বাড়লে হয়তো কর্মব্যস্ততা এখানে শুরু হবে। মূলত শীতের জন্য, কুয়াশার জন্য এখানে কর্মব্যস্ততা সেভাবে শুরু হয়নি। এখানকার মানুষরা এই শীতের জন্য এখন পর্যন্ত ঘর থেকে কিন্তু সেভাবে বের হয়নি। তবে প্রার্থীরা কিন্তু বের হয়েছেন। তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কাছে গিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, এবং নানা প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন। এবং ভোটাররা কিন্তু বলছেন এই শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটিতে কিন্তু বিভিন্ন সময় যানজট তৈরি হয়। মূলত অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণেই কিন্তু এখানে যানজট তৈরি হয়। এবং ভোটাররা বলছেন যে আসলে যিনি নির্বাচিত হবেন তিনি এই যানজট নিরসনে কিংবা অনিয়ন্ত্রিত অটোরিকশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।
শীতে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় সপ্তাহ জুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। সকাল 6টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ফরিদপুর, মেহেরপুর, পঞ্চগড়েও চলছে শীতের তীব্রতা। মুমূর্ষু রোগীদের অল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে যশোর 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সুখিনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে 5 শয্যার আধুনিক আইসিইউ। ফলে এই অঞ্চলের রোগীরা আইসিইউ সুবিধা পেয়ে খুশি। ভবিষ্যতে আইসিইউ সংখ্যা বাড়ানো সহ সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা চালু করা হবে বলে জানান 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সুখিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এমদাদুল হক। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। উদ্বোধনের পর থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা অনন্য অবদান রেখে চলেছে যশোরের পুলেরহাট 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে মেডিসিন, চক্ষু, নাক, কান বিভাগ সহ আছে মুমূর্ষ শিশুদের জন্য এনআইসিইউ সুবিধা, যেখানে প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিচ্ছে অভিজ্ঞ ডাক্তাররা। তবে এবারে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবার জন্য উদ্বোধন করা হলো আইসিইউ। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক সুবিধা, প্রশিক্ষিত ডাক্তার ও নার্স দ্বারাই সুবিধা পাবে রোগীরা। ফলে এই অঞ্চলে দরিদ্র মধ্যবিত্তদের চিকিৎসার ক্ষেত্রে সূচনা হলো নতুন এক অধ্যায়। আমার বাবা হঠাৎ করে ডায়ালিসিস করা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। খুব দ্রুত আইসিইউ এর ব্যবস্থা প্রয়োজন পড়ে। তখন যশোর সকিনা আদ্দিন হসপিটালে আইসিইউতে তাকে অ্যাডমিট করা হয়। নতুন আইসিইউ ইউনিট চালু হয়েছে জেনে এখানে ভর্তি করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ও গাইনি সার্জন ডাক্তার শিলা পোদ্দার। তিনি বলেন, এই হাসপাতালে সকল রকমের সুবিধা থাকলেও মুমূর্ষ রোগীদের আইসিইউ সাপোর্টের জন্য হয় খুলনা নতুবা ঢাকায় ছুটতে হতো। এখন থেকে এখানে তারা আইসিইউ সেবা পাবে। আমি প্রতিনিয়তই আন্তরিকতার সাথেই চেতাম যে আমার এখানে একটা আইসিইউ চালু হোক। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে 5 বেডের আইসিইউ চালু হয়েছে। মেডিকেলের পরিচালক ডাক্তার এমদাদুল হক বলেন, ভবিষ্যতে আইসিইউ শয্যার সংখ্যা বাড়ানোর পাশাপাশি আরো 6 মাসের মধ্যে এখানে সিসিইউ, এনজিওগ্রাম এই কার্যক্রমগুলো চালু করা হবে। এই আইসিইউ এর চালুর মাধ্যমে এই এলাকার দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবায় আর একটা ভূমিকা রাখা সহজ হবে, যাতে করে হতদরিদ্র মানুষদের যে আইসিইউ এর যে প্রয়োজন, অল্প খরচে তারা এই চিকিৎসাটা নিতে পারবেন। এখানে সব ধরনের জটিল রোগীদের সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য আছে বলে জানান আইসিইউ কনসালটেন্ট ডাক্তার সালাউদ্দিন। আইসিইউতে আমরা সব ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট কে সাপোর্ট দেওয়ার মতন আমাদের ক্যাপাবিলিটি আছে। কম খরচে উন্নত সেবা পাওয়ায় শুধু যশোর নয়, এর আশপাশে বিভিন্ন জেলা থেকেও রোগীরা এখানে ভর্তি হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। স্প্যানিশ লা লিগা গেটাফেকে 2-1 ব্যবধানে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। গেটাফের মাঠে মাঝারি মানের এই দুই দলের লড়াইয়ে খেলা 36 মিনিটে ব্রাইস মেন্ডেজের কল্যাণে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় সোসিয়েদাদ। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকে গেটাফে। খেলা 90 মিনিটে ম্যাচে 1-1 সমতা ফেরান জুয়ান মাই, কিন্তু খেলা শেষের ইনজুরি টাইমে 6ষ্ঠ মিনিটে সতীর্থেও কর্নারে মাথা ছুঁয়ে ভেনেজুয়েলার রাইট ব্যাক জন আরাম্বুরু সোসিয়েদাদের জয় নিশ্চিত করেন। এতে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ উঠে এলো পয়েন্ট টেবিলের 10ম স্থানে। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গেটাফে আছে সোসিয়েদাদের পরেই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
ভারপ্রাপ্ত থেকে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় কুমিল্লা ৯ আসনে শক্ত অবস্থানে থাকার দাবি ধানের শীষের প্রার্থীর। ছাড় দিতে রাজি নয় জামায়াত এবং ইসলামিক ফ্রন্ট। নওগাঁ ১, ২ ও ৩ আসনের সরগরম ভোটের মাঠ। বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে জমবে লড়াই। আলোচনায় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। এবং ইরানে চলমান বিক্ষোভে তেহরানে এক রাতে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত। আন্দোলনের মুখে পিছু না হটার ঘোষণা খামেনির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।